আমেরিকায় একটা সুন্দর নিয়ম দেখুন। স্কুল বাস থেকে নেমে বাচ্চারা বাড়ি ফিরছে, তাই পিছনে কিন্তু সব গাড়ি দাঁড়িয়ে গেছে যে যেদিক থেকে আসছিল। এটাই কিন্তু এখানে রুলস। স্কুল বাস যখন সামনে দাঁড়িয়ে থাকবে এবং বাচ্চারা যখন বাড়ি ফিরবে, তখন কিন্তু কোনো গাড়ি ওভারটেক করে সেই বাসটাকে যেতে পারবে না। কি দারুণ নিয়ম না এখানে! তাতে বাবা মাও নিশ্চিন্তে থাকে, আর বাচ্চারাও একদম সুন্দরভাবে বাড়ি পৌঁছে যায়। তা আমার খুব ভালো লেগেছে এই নিয়মটা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সুবর্ণা চলে এসেছি তোমাদের সামনে আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে একটা নতুন ব্লগ নিয়ে। ভাবলাম যে প্রতিদিন তো আমি রান্না বান্না এই সমস্ত কিছুই দেখাই, আজকে একটু অন্য কিছু দেখানো যাক। তাই আজকে আমি বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, যাতে তোমাদেরকে এই ভিউগুলো দেখাতে পারি। চলো তোমাদেরকে এই ভিউগুলো দেখাতে দেখাতে কিছু কথা শেয়ার করি। প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে 911। আমেরিকায় যে কোনো বিপদে, বা সেটা শরীর খারাপই হোক বা যে কোনো জিনিস, আগুন লেগে গেছে কোথাও বা কোনো দুর্ঘটনা, সরাসরি যদি 911-এ কল করা হয়, তাহলে কিন্তু আমাদের ওইদিকের মতন যেমন ডাক্তার পুলিশের জন্য আলাদা আলাদা নম্বর মনে রাখতে হয়, এখানে সেটা দরকার নেই। একটা নাম্বার মনে রাখলেই যথেষ্ট। আর একটা কথা, এখানে অ্যাম্বুলেন্স ডাকা কিন্তু বেশ খরচ সাপেক্ষ। তাই যদি সম্ভব হয়, এই মানে যদি খুব গুরুতর বিষয় না হয়, তাহলে সবাই চেষ্টা করে যে পরিচিত কাউকে দিয়েই এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর যেটা বললাম যে এখানে বিপদে পড়লে সবাই 911-এ কল করে, যাতে তারা সেই বিপদ থেকে রক্ষা পেতে পারে। আর এখানে পুলিশ খুবই সক্রিয়, মানে একটুখানি আপনি ডাকবেন ফোন করে, 1 সেকেন্ডের মধ্যে পুলিশ চলে আসবে। এতটাই এখানে পুলিশ সার্ভিসটা ফাস্ট, যেটা আমার খুবই ভালো লেগেছে। তারপরে জানি আসি দ্বিতীয় ব্যাপারে, সেটা হচ্ছে এখানকার রাস্তাঘাটের নিয়ম। আপনি যদি পথচারী হিসাবে রাস্তা পার হন, তাহলে সব সময় ক্রস ওয়াক বা জেব্রা ক্রসিং দিয়ে ব্যবহার করাই উচিত। মজার ব্যাপার হলো, আপনি যদি জেব্রা ক্রসিংয়ে পা রাখেন, তবে দেখবেন গাড়ি যতই স্পিডে থাকুক না কেন, তারা কিন্তু আপনার জন্য দাঁড়িয়ে পড়বে এখানে। আর যদি গাড়ি চালায় কেউ, তবে মনে রাখতে হবে যে সিট বেল্ট পরা বাধ্যতামূলক, আর ছোট বাচ্চাদের জন্য স্পেশাল কার সিট ছাড়া এখানে কিন্তু গাড়িতে বসানো একদমই দণ্ডনীয় অপরাধ। মানে এখানে বাচ্চাদের সিট ছাড়া বাচ্চাদের কিন্তু গাড়িতে বসানো যায় না। তাই দেখবেন যাদের ছোট ছোট বাচ্চা আছে, প্রত্যেকের গাড়িতে কিন্তু বাচ্চাদের জন্য আলাদা করে সিট থাকে পেছনে। তৃতীয় কথা হলো এখানে কেনাকাটা। আমরা যখন কোনো শপিং মলে কোনো কিছু কিনে থাকি, সেটা গ্রসারি হোক বা জামা কাপড়ই হোক, যে দামটা লেখা থাকে সেটা কিন্তু পেমেন্ট করার সময় একটু বেড়ে যায়। কারণ হচ্ছে এখানে গায়ে লেখা থাকে সেটা হচ্ছে এক দাম, আর পেমেন্ট করার সময় সেখানে আলাদা করে সেলস ট্যাক্স যুক্ত হয়। মানে ধরুন, যেটাই আপনি কিনবেন, যে দামগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি, সেগুলো লাস্টে গিয়ে দেখা যায় তার থেকে অনেকটাই বেশি লাগে ট্যাক্সের জন্য। এখানে সমস্ত জিনিসের ট্যাক্স ছাড়া দাম লেখা থাকে, তাই পেমেন্ট করার সময় আলাদা করে সেই ট্যাক্সটা দিতে হয়। আরেকটা জিনিস, এখানে যদি বিলটা রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু রিটার্ন পলিসি খুব সহজ। যদি ধরুন আমরা কিছু পছন্দ হলো না, 1 মাস অবধি টাইম থাকে কোনো কিছু এক্সচেঞ্জের জন্য। আর এক্সচেঞ্জ করতে গেলে সঙ্গে সঙ্গে, এক্সচেঞ্জ করতে গেলে তো ভালোই, আপনি যদি সেটাকে রিটার্ন করতে চান, সঙ্গে সঙ্গে কিন্তু টাকা ঢুকিয়ে দেয় কার্ডে, মানে যেখান থেকে পেমেন্টটা হয়েছিল সেখানে। তাই এখানে অনলাইনে কেনার থেকে আমার মনে হয় দোকানে গিয়ে কোনো জিনিস কেনাটা বেশি সুবিধাজনক বলে মনে হয়। কারণ যখন আমি অনলাইনে কিনি কিছু, সেটা আবার ফেরত দেওয়ার জন্য আমাদের যেমন বাড়ির সামনে থেকেই পার্সেল উঠিয়ে নিয়ে যায়, সেটা কিন্তু এখানে হয় না। এখানে একটা নির্দিষ্ট অফিস থাকে, সেই কুরিয়ার সার্ভিসের অফিসে গিয়ে আপনাকে সেই জিনিসটা ফেরত দিয়ে আসতে হয়। এবং ধরুন মানে আপনি যে জিনিসটা রিটার্ন করবেন, সেটার জন্য একটা আলাদা প্রিন্ট আউট আপনাকে বের করতে হবে। ওই ফোন থেকে যেখান থেকে আপনি অর্ডার দিয়েছেন, সেখানে দেখবেন রিটার্নের জন্য একটা আলাদা রিসিপ্ট দেবে। সেই রিসিপ্টটাকে প্রিন্ট আউট করে আপনাকে নিজে সেই প্যাকেটের ওপরে চিটকিয়ে আপনাকে ফেরত দিয়ে আসতে হবে। আমাদের এখানে যেমন, মানে আমাদের দেশে যেমন কোনো জিনিস পছন্দ হলো না, রিটার্ন অপশনটা ক্লিক করে দিলেন, বাড়ি থেকে জিনিসটা আপনার তুলে নিয়ে যায়। এখানে কিন্তু সেই অপশনটা নেই। এখানে আপনার বাড়ির সামনে ডেলিভারি দিয়ে যাবে, কিন্তু পছন্দ না হলে, রিটার্ন করতে হলে বা এক্সচেঞ্জ করতে হলে আপনাকে কিন্তু জিনিসটা সেই অফিসে গিয়ে ড্রপ করে দিয়ে আসতে হবে। তাই আমার মনে হয় যে দোকান থেকে দেখে শুনে পছন্দ করে নেওয়াই ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন অপশন থাকে না, তখনই এখানে অনলাইনটা কিনি। তো যাই হোক, এরপরে চলে আসি চতুর্থ নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে রেস্টুরেন্টে খাওয়ার নিয়ম। আমেরিকায় কোনো রেস্টুরেন্টে খেলে কিন্তু ওয়েটারদের টিপ দেওয়াটা এখানে অলিখিত নিয়ম। সাধারণত বিলের 15% থেকে 20% টিপ দিতে হয়।
কারণ এখানকার সার্ভিস স্টাফদের বেতন অনেক ক্ষেত্রে এই টিপসের ওপর নির্ভর করে। তবে ফাস্ট ফুড চেনগুলোতে টিপস না দিলেও চলে, তবে এই নিয়মটা এখানে রয়েছে। এবার আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করি, সেটা ধরুন এখানে চিকিৎসা ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করছি। ধরুন আপনার ডাক্তার দেখানোর কথা, আমাদের ওদিকে তো মন চাইলেই চেম্বারে গিয়ে বসে থাকলাম, নাম লিখিয়ে নিলাম, ১-২ ঘন্টার মধ্যে ডাক্তার দেখানো হয়ে যায়। কিন্তু এখানে সেই উপায় কিন্তু নেই। এখানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা মাস্ট। আবার ফার্মেসিতে গেলেই যে কোনো আপনি নিজের ইচ্ছা মতো ওষুধ কিনতে পারবেন না, যে আপনার জ্বর হয়েছে বা কিছু শরীর খারাপ হয়েছে আপনি দোকানদারের কাছ থেকে চেয়ে ওষুধ কিনতে কিন্তু এখানে পারবেন না। মানে ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া এখানে কোনো কড়া ওষুধ কাউন্টারের বাইরে সেল হয় না। কাউন্টারের বাইরে নর্মাল ওষুধ থাকে, তবে আপনার যেগুলো গুরুতর সমস্যা সেই ধরনের ওষুধ কিন্তু এখানে কাউন্টারের বাইরে প্রেসক্রিপশন ছাড়া এখানে কিন্তু কেনা যায় না। এই নিয়মটা বেশ ভালো, মানে ভুলভাল ওষুধ কিনে মানুষ খাবে না, সেটা ভালো। তবে ডাক্তার দেখানোর নিয়মটা বেশ কঠিন, মানে ইন্স্যুরেন্স ছাড়া প্রথমত এখানে ডাক্তার দেখানো যাবেই না, আর তারপরে অনেক দিন ধরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবে ডাক্তার দেখানো যায়, আগে থেকে বুক করতে হয় তার জন্য। এবার আমি বাড়ি এসে আগের দিনের রাতে থেকে ওই কলাইটা ভিজিয়ে রেখেছিলাম, আজকে ঘুগনি করে নিচ্ছিলাম। ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশিক্ষণ ছিল বলে ভেজানো। তো এবার আমি আলু কেটে নিচ্ছিলাম ঘুগনি বানাবো বলে। আবার ওই একই কথায় চলে আসি এবার কিছু কথা বলতে। এবার চলে আসি একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে অনলাইন শপিং। এখানে প্রায়ই দেখা যায় যে বাড়ির সামনে দামি দামি পার্সেলের বড় বড় প্যাকেট পড়ে থাকে, মানে ডেলিভারি ম্যানরা প্যাকেটগুলো রেখে দিয়ে চলে যায়। সবাই ধরুন কাজে ব্যস্ত, এখানে কারোরই টাইম নেই যে বাড়িতে থেকে পার্সেলটা রিসিভ করবে। তো বাড়ির সামনে রেখে দিয়ে চলে যায়, যে যখন কাজ থেকে ফেরে তখন সেই পার্সেলটা নিয়ে ঘরে ঢোকে। মানে সাধারণত এখানে কেউ কারো জিনিসে হাত দেয় না, সেজন্য পার্সেলগুলো বাড়ির সামনে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে। আমিও যখন হাঁটতে যাই তখন দেখি কারো বাড়ির সামনে বড় বড় টিভি এসছে, বোঝাই যায় যে বড় বড় পিচবোর্ডের বক্সের টিভি এসছে বা ম্যাট্রেস এসছে, বা ধরুন ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে থাকে, অনেক বড় বড় পার্সেল আসে, সেগুলো আমি দেখি। তাই আমাদের দেখে অবাক লাগে, কিন্তু এই নিয়মটা এখানে বেশ স্বাভাবিক, কারণ সবাই এটাতেই অভ্যস্ত। অনেক সময় এমন হয়েছে যে আমার হাজব্যান্ডের বন্ধুরা বা এখানে অনেক দাদা দিদিরা আছে যাদের সাথে আমাদের পরিচয় হয়েছে এসে থেকে, ধরুন কেউ অ্যাপেলের ল্যাপটপ অর্ডার দিয়েছে বা কোনো ইম্পর্টেন্ট জিনিস অর্ডার দিয়েছে। তো এমন অনেক সময় হয় যে আমি যেহেতু বাড়িতে আছি তাই আমাকে ফোন করে বলে যে ওই পার্সেলটা একটু এনে তোদের বাড়িতে রেখে দিস, আমরা যখন বাড়ি যাব তখন নিয়ে নেব। তো আমিও এরকম অনেক সময় এনে রেখে দিয়েছি ওদের বাড়ির সামনে থেকে এনে। মানে এইটা আমাদের কাছে অস্বাভাবিক লাগে, কিন্তু এখানকার মানুষ এটার সাথে হ্যাবিচুয়েটেড। কিন্তু তাও আমাদের মনে হয় যে এই মানে অ্যাপেলের একটা ল্যাপটপ আমি বাইরে ফেলে রেখে দেবো, সেই ৭-৮ ঘন্টা আমি কখন কাজ থেকে ফিরবো সন্ধেবেলায়, আর পার্সেলটা দিয়ে গেছে সকালবেলায়। তো সারাদিন রোদেও পড়ে থাকবে, সেটা তো মানে বৃষ্টি আসতে পারে, আমাদের এটা মনে হয়। তো তাই আমাকে বলে অনেকেই যে এটা এনে রেখে দিস, আমি পরে যাওয়ার সময় নিয়ে নেবো, তাই আমি এনে তুলে রেখে দিই। তো এরকম অনেক ঘটনাই ঘটেছে এখানে, যেটা আমার খুবই অবাক লেগেছে যে মানুষ এতটাও কী করে হয়, মানে এত দামি একটা জিনিস বাইরে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকবে। যাই হোক, এটা এখানে ন্যাচারাল, আমাদের অবাক লাগছে যেহেতু আমরা প্রথম এই নিয়মটার সাথে পরিচিত হচ্ছি তাই। পরে চলে আসি এখানে ময়লা ফেলার নিয়ম। মানে ধরুন আপনার বাড়িতে যা যা নোংরা আবর্জনা হয়েছে সেটা আপনাকে নির্দিষ্ট একটা প্যাকেটে ভরে নির্দিষ্ট জায়গায় গিয়ে ফেলতে হবে। মানে এরকম যে একটা কলা খেলাম, কলার খোসাটা আপনি যেখানে খুশি ফেলে দিলেন, এরকম এখানে করা যায় না। বা বাড়ির কোনো নোংরা ধরুন আপনার মানে ওই বড় বড় ডাস্টবিনের ওপরে খোলা অবস্থাতে ফেলে দিলেন, সেটাও এখানে নিয়ম নেই। একটা প্লাস্টিকের মধ্যে সব কিছু ভরে তবেই সেখানে গিয়ে ফেলা যায়। এটা গেল তো নোংরা ফেলার নিয়ম, মানে রাস্তাঘাটে তো একটা কাগজও ফেলা যাবে না। আপনি ধরুন একটা চকলেট খাচ্ছেন, সেই চকলেটের খোসাটা কিন্তু আপনাকে ভরে নিয়ে বাড়ি আসতে হবে, কারণ ওটা যদি আপনি রাস্তায় ফেলেছেন আর সেটা যদি কারো চোখে পড়েছে তাহলে কিন্তু আপনাকে এখানে ফাইন দিতে হতে পারে। তাই এই নিয়মগুলো আমি এখানে এসে অভ্যস্ত হয়েছি আস্তে আস্তে। আর তাছাড়া বাড়িতে থাকলেও আমি এরকম করতাম না। আমি যখন স্কুল যেতাম বা কলেজ যেতাম, আমার ব্যাগের বোতলের খাপে দিয়ে আমি চকলেটের খোসা টোসা বা কেক খেলাম সেগুলো রেখে দিতাম। তো যাই হোক, এবার চলে আসি
কিছু সামাজিক নিয়মে। এখানে একটা নির্দিষ্ট সময়ের পর, মানে ধরুন রাত ৮টা, রাত ৯টা ১০টার পর জোরে গান বাজানো বা জোরে চিৎকার করলে কিন্তু পুলিশ আসতে পারে। ধরুন আপনি রাত 10টার পরে জোরে জোরে গান বাজাচ্ছেন বাড়িতে, বা রাস্তা দিয়ে যাচ্ছেন খুব জোরে কথা বলতে বলতে, আপনার হয়তো পাশের কোনো প্রতিবেশী সেটা কমপ্লেন করে দিয়েছে 911-এ, তো সঙ্গে সঙ্গে দেখবেন পুলিশ চলে এসছে বাড়ির সামনে। আপনি জানেনই না কী হয়েছে, কোথা থেকে কী হলো। মানে এখানে কেউ এসে সরাসরি বলে না যে এই সাউন্ডটা একটু কম করো। মানে আমাদের যেমন ওখানে কী হয় যে পাশের বাড়িতে কিছু হয়েছে আমরা নিজেরা গিয়ে সেটাকে হ্যান্ডেল করতে চাই, কিন্তু এখানে কোনো মানুষই সেই রিস্কটা নেয় না। তারা সঙ্গে সঙ্গে 911-এ কল করে দেয়। এবার তাদেরকে বললো যে আমার এই অসুবিধা হচ্ছে, এবার তারা সেটার জন্য যা যা করতে হয় তারা সেটা করে। মানে নিজে থেকে ঝামেলায় এখানে কেউ জড়াতে চায় না। যা হবে একদম 911 সোজা। এখানে কেউই মুখে মুখে লড়তে এখানে পছন্দ করে না, মানে কিছুই বলবে না। আপনার যদি কিছু জিনিস ওদের খারাপও লাগে তাহলেও কিন্তু ওরা আপনাকে ডিরেক্টলি বলবে না, আপনার সামনে দিয়ে হেসে সেই জিনিসটাকে হ্যান্ডেল করে চলে যাবে। কিন্তু পরে দেখবেন যে আপনাকে 911-এ ওরা ফোন করে দিয়েছে, তারপরে সেখান থেকে এবার আপনি ঝামেলা পোহান। এইরকমই সিস্টেম এখানে, যেটা আমি আগে অভ্যস্ত ছিলাম না, এখানে এসে অভ্যস্ত হয়েছি। তো ওই নিয়মটাতে গেল। তাছাড়া দেখি যে ফ্রাইডেতে অনেক মানে ফ্রাইডে দিনটায় পার্টি ফাটি করতে পারো। ফ্রাইডের দিনে হয়তো তুমি একটু রাত অবধিও গান বাজনা বাজাতে পারো, বাট ওই সপ্তাহের মানে উইকডেজগুলোতে কেউ এখানে ওইরকম রাতের বেলাতে জোরে জোরে গান পার্টি কেউ করতে পারে না। তার জন্য তারা নির্দিষ্ট জায়গায় যেতে হবে। মানে তাহলে পাশের বাড়ি যদি কোনো অসুবিধা হয়, কেউ যদি উপভোগ করে, মানে কেউ যদি অনুভব করে যে তার অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু একদম সোজা পুলিশকে ফোন করে দেয়। এটাই ছিল এখানে নিয়ম। তারপরে হচ্ছে ধরুন ছোট বাচ্চাদের ঘরে এখানে একা রেখে কোথাও যাওয়া যায় না। সেটা হচ্ছে একটা দণ্ডনীয় অপরাধ। সেই জন্য বাচ্চাকে, মানে ধরুন যারা কাজ করে এখানে, চাকরি করে, সেই সমস্ত মায়েরা এবং বাবারা যারা কাজ করে, যাদের বাড়িতে দেখার কেউই নেই, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা সারাদিন তাদের বাচ্চাকে স্কুলে দিয়ে আসে, স্কুলে দিয়ে আসে, মানে ডে কেয়ারে দিয়ে আসে, যেখানে আপনার বাচ্চাকে সারাদিন ওরা রাখবে। তা আপনি ওর কি খায় না খায় সমস্ত কিছু দিয়ে পাঠিয়ে দিলেন, তারপরে আবার যখন কাজ থেকে ফিরবেন তখন বাচ্চাকে নিয়ে চলে আসবেন। স্কুলে দিয়ে এলে তো ভালোই, বাট স্কুলে যতদিন না যাচ্ছে, মানে এখন ধরুন বাচ্চা ছোট, তখন ডে কেয়ারে দিয়ে আসে। এই সিস্টেমটা এখানে ভালো, আমার খুব ভালো লেগেছে, যাতে সবাই এখানে, সেই জন্যই সবাই চাকরি করতে পারে এখানে। এই সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে। মানে বাচ্চা সামলানোর জন্য মাকে কখনোই বাড়িতে বসে থাকতে হবে না। সে চাকরি করতেই পারে, নিজের পায়ে দাঁড়াতেই পারে, নিজে রোজগার করতেই পারে। মানে কেউ কারোর ওপর এখানে নির্ভর হতে পছন্দ করে না, সেজন্য সবাই এখানে চাকরি করে। আর ওই বাচ্চা সামলানোর জন্য যে সারা জীবনের মানে সারা বছরের পর বছর স্যাক্রিফাইস করে বাড়িতে বসে থাকবে, সেই নিয়মটা এখানে নেই। বাচ্চা হয়েছে তার জন্য রেস্ট নিলেও হয়তো 2-3 মাস, তারপরে সে আবার কাজে যুক্ত হয়ে যায় এবং বাচ্চাকে ডে কেয়ারে দিয়ে চলে যায়। এই নিয়মটা এখানে ভালো। তারপরেও ধরুন আমি দেখেছি যে যদি কোনো জায়গায় লাইন দিতে প্রয়োজন হয়, মানে ধরুন টিকিট কাউন্টারে বা কোথাও আইসক্রিমের দোকানে গেছি, সেখানে হয়তো খুব ভিড় হয়েছে, বা কোনো রেস্টুরেন্টে, কেউ কিন্তু তাড়াহুড়ো করে এগিয়ে একদম চলে যায় না। বা কোথাও বিল করতে গেছেন বিল কাউন্টারে, সবাই কিন্তু অপেক্ষা করে, মানে লাইন দিয়ে একদম শৃঙ্খলাবদ্ধভাবে সবাই এখানে চলাফেরা করে। আমার এটা খুব ভালো লেগেছে এই নিয়মটা। এখানে কেউই তাড়াহুড়ো, মানে তার যতই তাড়াহুড়ো থাকুক, সে কিন্তু লাইন টপকে যেতে পারে না। সবাই এখানে লাইনবদ্ধ হয়ে দাঁড়িয়ে তারপরে সেই কাজটা করে থাকে, যে নিয়মটা আমার খুব ভালো লেগেছে। আসলে এই দেশটা হলো একটা নিয়মের দেশ। শুরুতে একটু কঠিন মনে হলো, একবার মানিয়ে নিতে পারলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই বিষয় নিয়ে আরও বেশি কিছু জানতে চান, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আমি আপনাদের সাথে এরকম মানে এরকমভাবে গল্প করে করে সময় কাটাতে পারবো, এবং আপনাদেরকে জানিয়েও আমার ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঘুগনি রেসিপি বানানো হয়ে গেল। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।